আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা ভাষায় এমন কিছু প্রবাদ আছে যেগুলো কখনো কখনো রাজনৈতিক বিশ্লেষকের কয়েক হাজার শব্দের একটা নিবন্ধের চেয়েও বেশি কথা বলে দেয়। আজ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের খবরটা পড়তে পড়তে আমার বারবার একটা পুরনো বাংলা প্রবাদ মনে পড়ছিল। কি প্রবাদটা? সেই তো মল খসালি, তবে কেন লোক হাসালি। কি আশ্চর্য বলুন তো! শত শত বছরের লোকজ অভিজ্ঞতা থেকে উঠে আসা একটা প্রবাদ যেন 2026 সালের ভারত বাংলাদেশ কূটনীতির জন্যেই তৈরি হয়েছিল। কারণ আজ 21শে আগস্ট দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার কূটনৈতিক সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 23 থেকে 25শে আগস্টের মধ্যে দিল্লি আসতে পারেন। পত্রিকাটি বলছে এর আগে গত শুক্রবার মানে গতকাল অর্থাৎ 21শে আগস্ট তার ভারত সফরের একটা সম্ভাবনা ছিল। রয়টার্সও খবরটি প্রকাশ করেছে। তবে একটা সতর্কতা এখানে অবশ্যই রাখবো, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএম সালে তিনি রয়টার্সকে বলেছেন ঢাকা এখনো সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, আর ভারতের বিদেশ মন্ত্রকও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেনি। অতএব আমরা বলবো সফরটি অত্যন্ত সম্ভাব্য, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা হয়নি। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, আজকের এই প্রতিবেদন। আগে প্রবাদের গল্পটা বলি, প্রবাদটার মানেটা কি সেটা বলি। সেই তো মল খসালি, তবে কেন লোক হাসালি। এই প্রবাদের নির্দিষ্ট প্রথম রচয়িতা বা জন্মসাল নির্ভরযোগ্য পাওয়া যায় না, সেটা পাওয়ার কথাই নয়। কারণ প্রবাদ এইভাবেই তৈরি হয়, লোকমুখে মুখে সেগুলো চলতে থাকে। তাই আমি এর ঐতিহাসিক উৎস কিছু বলবো না, তবে প্রবাদটির পুরনো একটি রূপ পাওয়া যায়। সেটা কি? সেখানে সেই তো মল খসালি না লেখে সেখানেও লেখা আছে সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি। মল পায়ে পড়ে, নথ নাকে। বাংলা প্রবাদ অভিধানে নথ এবং মল এই দুটো রূপই কিন্তু এই প্রবাদে পাওয়া যায়। কেন, এর উৎসটা কিভাবে? দেখুন, একটা যুগে, সে যুগে এবং হয়তো এ যুগেও পতিতাবৃত্তি এবং বেশ্যারা মানুষের মনোরঞ্জনের অন্যতম ব্যবহৃত পণ্য ছিলেন। অনেক বাইজি তাদের অবাঞ্ছিত কন্যা সন্তানকে গায়িকা এবং নর্তকী করার চেষ্টা চালাতেন ভেতরে ভেতরে, কিন্তু ঘুণাক্ষরেও তা প্রকাশ করতেন না সর্বসমক্ষে। ভাব দেখাতেন তারা যেন মেয়ে এই পোশাকে, এই পেশায় আসবে না, বিয়ে তা করে গৃহস্থ জীবনে যাবে। তখন কুমারিত্বের লক্ষণ ছিল কি? নথ। আর নথ ভাঙার অর্থ ছিল কুমারিত্ব বিসর্জন দেয়া। তো মেয়ে বড় হলো, বাইজির মেয়ে, অভাবের চাপে বাধ্য হয়ে মা সেই মেয়ের কুমারিত্ব বহু মূল্যে বিক্রি করার জন্য চড়া দর হাঁকত মেয়ের বয়স হলে, এবং সেই দামে বিক্রিত হতে দেখলো অন্য রসিক সমালোচকরা, যাদের সেই দাম দেওয়ার ক্ষমতা ছিল না, তারা তখন ঈর্ষান্বিত হয়ে এইসব মন্তব্য করতেন। এ প্রায় অভ্যাসের পর্যায়ে চলে যেত সে যুগে। অভাবে সামিল হয়ে বাইজির মা তার সেই কন্যার কুমারিত্ব ভাঙার জন্য চড়া দাম হেঁকে বসতেন, যা সাধারণ রসিকজনের সাধ্যের বাইরে ছিল। অর্থাৎ যে বাইজি মা পরিস্থিতির চাপে নিজের অবস্থান পরিবর্তন করলে আজও এই মন্তব্য করা হয়। এর অর্থ কিন্তু বেশ পরিষ্কার। প্রথমে কোনো কাজ করতে প্রবল আপত্তি জানানো, নানা বাহানা দেখানো, তারপর শেষ পর্যন্ত নিজেই আবার সেই কাজ করতে রাজি হয়ে যাওয়া, অর্থাৎ অনর্থক ভনিতা। তখন এবং এই জন্যেই এসছে, লোকে বলতো, কথাটার মর্মার্থ, যেটা শেষ পর্যন্ত করতেই হলো
সেটা প্রথমে করলে এত নাটকের প্রয়োজন ছিল কি? এখানে ওই সেই তো মল খসালি তবে কেন লোক খাসালি এই প্রসঙ্গে এবার ঢাকা থেকে দিল্লি যাওয়া যাক। চলুন যাই। তারেক রহমানের ক্ষেত্রে প্রবাদটা কেন মনে পড়ছে? তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পরে ভারত সম্পর্কে ঢাকার অবস্থানটা একটু মনে করুন। প্রথমে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি, তারপর বলল ভারতকে বাংলাদেশের দাবির প্রতি সাড়া দিতে হবে, তারপর তারেক রহমানের দিল্লি সফর নিয়েও প্রশ্ন উঠল এবং ওসমান হাদির হত্যাকারীদেরও ফেরত পাঠাতে হবে সেটা উঠল। মাত্র 5 দিন আগে 16ই আগস্ট রয়টার্স বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছিল যে তারেক রহমানের ভারত সফরের আগে দরকার একটা মোর ফেভারেবল ডিপ্লোম্যাটিক এনভায়রনমেন্ট, অর্থাৎ আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ। একই সঙ্গে শেখ হাসিনাকে ফেরানোর বাংলাদেশের দাবিটিও তখন সামনে রাখা হচ্ছিল। তার মানে কি? সোজা বাংলায় দিল্লি যাব কিন্তু পরিবেশ ঠিক হতে হবে, ভারতকে কিছু করতে হবে, ঢাকার আপত্তির জায়গাগুলো দেখতে হবে, তারপর সফর। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে কি দেখছি? দি ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে 23 থেকে 25 আগস্টের মধ্যে তারেক রহমান দিল্লিতে থাকতে পারেন। তিনি দিল্লিতে আসতে পারেন 23 বা 24 আগস্ট, যে কোনো একটা দিন, দুদিনের সফর। তাই বাংলা প্রবাদটা মনে পড়বে না যে সেই তো মল খসালি তবে কেন লোক হাসালি? প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশের কোনো দাবি মেনে নিয়েছে? এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত প্রকাশ্য তথ্য অনুযায়ী ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে বা দিয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি এবং সেটা ঘটবার সম্ভাবনাও নেই। ভারত স্পষ্ট বলে দিয়েছে আইনি পথে চলবে। ভারত বাংলাদেশের এক্সট্রাডিশন রিকোয়েস্ট পেয়েছে এবং বিষয়টি নিজস্ব আইনি কাঠামোর মধ্যে বিবেচনা করছে। এই পর্যন্তই ভারতের প্রকাশ্য অবস্থান। অথচ ঢাকা বলছিল কি? শেখ হাসিনার বিষয়টি ভারত বাংলাদেশের সম্পর্কের প্রধান সমস্যা। তাহলে যদি তারেক রহমান সত্যিই 23 থেকে 25 আগস্ট দিল্লিতে আসেন, এবং বললাম আবার এই সম্ভাবনা মোটামুটি ধরে নিন পাকা, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে ফেভারেবল ডিপ্লোম্যাটিক এনভায়রনমেন্ট বা অনুকূল পরিবেশের কথা বলা হচ্ছিল সেটা তো তৈরি হয়নি। ভারত তাহলে কি এমন করলো গত কয়েকদিনে? শেখ হাসিনাকে ফেরত দিল না? ঢাকার দাবি মেনে নিল না? তাহলে বদলানো যে এই যে বাংলাদেশের স্টান্স চেঞ্জ হয়ে গেল, সেটা কেন? এই প্রশ্নটাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতিতে অবশ্যই ইউটার্ন কোনো অপরাধ নয়, অনেক দেশই করে। এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, কূটনীতিতে অবস্থান পরিবর্তন করা কোনো পাপ নয়, বরং রাষ্ট্র পরিচালনায় অনেক সময় সেটাই হলো বুদ্ধিমানের কাজ। দেশের স্বার্থে গতকালের অবস্থান আজ বদলাতে হয়, শত্রুর সঙ্গে কথা বলতে হয়, প্রতিপক্ষের সঙ্গে বসতে হয়, নিজের ঘোষিত অবস্থান থেকে সরে আসতে হয়। সুতরাং তারেক রহমান যদি উপলব্ধি করে থাকেন যে ভারতের সঙ্গে সংঘাত করে বাংলাদেশের লাভ নেই বরং বড় ক্ষতি, তাহলে দিল্লি আসার সিদ্ধান্তকে আমি ভুল বলবো না, বরং বলবো এটা বাস্তববাদ। বাস্তবকে চিনতে পেরেছেন তারেক রহমান, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। যে বাস্তবতাটা আজকে বুঝলেন সেটা 3 মাস আগে কেন বুঝতে পারেননি? বাংলাদেশের সামনে ভারত কোনো ঐচ্ছিক প্রতিবেশী, মানে ইচ্ছা থাকলেই একে প্রতিবেশী রাখবো, না থাকলে রাখবো না, এমন কোনো ব্যাপার নেই। বাংলাদেশ চাইলে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক কমাতে পারে, ফ্রান্সের সঙ্গে দূরত্ব বাড়াতে পারে, আমেরিকার সঙ্গে কয়েক মাস ঠান্ডা সম্পর্ক রাখতে পারে, কিন্তু ভারতকে তো মানচিত্র থেকে সরানো যাবে না। বাংলাদেশের প্রায় 3 দিক ঘিরে ভারত। নিরাপত্তা থেকে সীমান্ত, নদীর জল থেকে বিদ্যুৎ, বাণিজ্য থেকে যোগাযোগ, চিকিৎসা থেকে ট্রানজিট, প্রত্যেকটা ক্ষেত্রে 2 দেশের সম্পর্কের বাস্তব গুরুত্ব রয়েছে। তার উপর বর্তমানে 2 দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কূটনৈতিক আলোচনা চলছে। রয়টার্সও আজ এই একই কথা জানিয়েছে। অতএব বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় থাকুক, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য যে কেউ, একটি সত্য কিন্তু বদলাবে না। সত্যিটা কি? দিল্লির সঙ্গে কথা বলতেই হবে। প্রশ্ন হলো কখন কথা বলবো? সম্পর্ক নষ্ট করার আগে নাকি সম্পর্ক নষ্ট করার পরে?
আর এখানেই এই প্রবাদের দ্বিতীয় স্তর, সেই তো মল খসালি, এই অংশটার অর্থ তাহলে শেষ পর্যন্ত কাজটা করেছে। কিন্তু আমার কাছে আরো গুরুত্বপূর্ণ দ্বিতীয় অংশ, তবে কেন লোক হাসালি। এই লোক হাসানোটাই রাজনীতিতে ক্রেডিবিলিটি কস্ট। আপনি যদি বলেন এই শর্ত না মানলে যাব না, তারপর শর্ত মানা হলো না, তবু আপনি যাচ্ছেন, তাহলে প্রতিপক্ষ বুঝে যায় আপনার রেড লাইন আসলে রেড লাইন নয়। আপনি যে বললেন যাব না, সেটা নয়। আপনি যদি বলেন আগে পরিবেশ তৈরি হোক, তারপর পরিবেশের দৃশ্যমান পরিবর্তন ছাড়াই যদি আপনি আলোচনায় বসেন, তাহলে পরের বার আপনার হুঁশিয়ারির দর কষাকষির দাম কমে যায়। কূটনীতিতে এটাকেই বলা হয় ক্রেডিবিলিটি প্রবলেম। তাই আমার আপত্তি তারেক রহমান দিল্লি এলে নয়। আমার প্রশ্ন, দিল্লি যখন শেষ পর্যন্ত আসতেই হচ্ছে, তখন দিল্লি সফরকে এতদিন প্রেস্টিজ ইস্যু বানানো হয়েছিল কেন? এবার ভারতের দিকটা দেখুন, দিল্লি কি করেছে? প্রকাশ্যে বেশি কথা কিচ্ছু বলেনি, ঢাকার সঙ্গে যোগাযোগ রেখেছে। দীনেশ ত্রিবেদী বারবার বলেছেন তারেক রহমানকে স্বাগত জানাবার জন্য ভারত অপেক্ষা করেছে, তাকে সর্বোচ্চ সম্মান দেয়া হবে। কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নে তাৎক্ষণিকভাবে বাংলাদেশের দাবি ভারত মেনে নেয়নি। ওসমান হাদির হত্যাকারীদের দাবিও ফেরত দেওয়ার দাবিও ভারত মানেনি। আবার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের দরজাও বন্ধ করেনি। আর এটাই হলো কূটনীতির পুরনো খেলা। দরজা খোলা রাখো, কিন্তু দরজার চাবি অন্যের হাতে দিও না। এখন যদি তারেক রহমান দিল্লি আসেন, এবং আসবেন আমি বলে দিলাম, তাহলে মোদী সরকারের জন্য এটা গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক ওপেনিং। কারণ ভারতও বাংলাদেশে অস্থিরতা চায় না। বাংলাদেশ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। সুতরাং দিল্লির স্বার্থ হলো ঢাকার সঙ্গে ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করা। কিন্তু এই সফরের সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ, মানে মানসিক যে অ্যাডভান্টেজ, সুবিধা, সেটা কার দিকে থাকবে? নিঃসন্দেহে দিল্লির দিকে। কারণ ভারতকে ঢাকায় যেতে হয়নি, ঢাকাকেই দিল্লির সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা স্বীকার করতে হচ্ছে। তবে তারেক রহমানের সামনে সুযোগ যে নেই তা নয়। আমি বিষয়টাকে শুধু বিদ্রূপের জায়গা থেকে দেখতে চাই না। তারেক রহমান যদি সত্যিই দিল্লিতে আসেন, এই সফর তার জন্য একটা বিরাট সুযোগ হতে পারে। তিনি এসে যদি বলেন পুরনো ঝগড়া থাকুক ইতিহাসে, শেখ হাসিনা নিয়ে আমাদের মতপার্থক্য আছে, সীমান্ত নিয়ে সমস্যা আছে, জল নিয়ে সমস্যা আছে, বাণিজ্য নিয়ে সমস্যা আছে, কিন্তু ভারত এবং বাংলাদেশকে পাশাপাশি থাকতেই হবে, তাহলে সেটা হবে স্টেটসম্যানশিপ। অর্থাৎ ইউটার্নকে তিনি চাইলে পলিসি কারেকশনে পরিণত করতে পারেন, তিনি নীতিটাকে তিনি পাল্টে নিতে পারেন। কিন্তু তার জন্য দিল্লিতে এসে শুধু দাবি জানালো হবে না, কি দিতে প্রস্তুত বাংলাদেশ সেটা বলতে হবে। ভারতের নিরাপত্তা উদ্বেগ কিভাবে দূর করবেন, ভারত বিরোধী শক্তিকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না, এই নিশ্চয়তা দিতে হবে। সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে দিল্লির উদ্বেগের জবাব দিতে হবে। চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারতের নিরাপত্তার জন্য থ্রেট হয়ে উঠবে না, মানে ভয় হয়ে উঠবে না, তার নিশ্চয়তা কোথায় সেটা দিতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আসল আলোচনা। সবচেয়ে বড় শিক্ষাটা কি জানেন বন্ধুরা? রাষ্ট্রনীতি, কূটনীতি আবেগে চলে না, ফেসবুক পোস্টে চলে না, মঞ্চে বক্তৃতা দিয়ে চলে না। রাষ্ট্রনীতি, কূটনীতি চলে জিওগ্রাফি, ইকোনমি এবং ন্যাশনাল ইন্টারেস্ট দিয়ে। আর জিওগ্রাফির একটা নিষ্ঠুর বৈশিষ্ট্য আছে, আপনি সরকার বদলাতে পারেন, নীতি বদলাতে পারেন, বন্ধু বদলাতে পারেন, প্রতিবেশী বদলাতে পারেন না। তারেক রহমান এখন সেই বাস্তবতাটা সম্ভবত বুঝতে পেরেছেন। ভারতেরও বাংলাদেশকে প্রয়োজন, বাংলাদেশেরও ভারতকে প্রয়োজন। তফাৎ শুধু লিভারেজ কে কোন দিকে টান দেবে। আর সেই টান দেয়াটা বুঝতে ভুল করলে শেষ পর্যন্ত আবার আলোচনার টেবিলেই ফিরতে হয়। আর তারেক রহমান সেটা বুঝেই দিল্লি আসার কথা ভাবছেন। শেষ কথা তাহলে কি, 23 থেকে 25 আগস্ট তারেক রহমান দিল্লি আসছেন কিনা সরকারি ঘোষণার জন্য আমরা অপেক্ষা করব। তবু বলবো ঠিক হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে। আমার কথা নয়, রয়টার্স বলছে, ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে। কারণ জার্নালিজমের নিয়মে
সম্ভাবনাকে কনফার্মেশন বলা উচিত নয়, কিন্তু রাজনৈতিক ছবিটা ইতিমধ্যে যথেষ্ট পরিষ্কার। কয়েকদিন আগেও বলা হচ্ছিল আগে অনুকূল পরিবেশ তৈরি হোক, তারপর ভারত সফর। আজ দিল্লির কূটনৈতিক সূত্র বলছে তারেক রহমানের ভারত সফর হবে আগামী কয়েকদিনের মধ্যে। সত্যি এই সফরটা যখন হবে তখন আমার প্রশ্ন থাকবে খুব ছোট। ভারত যদি বাংলাদেশের মূল দাবিগুলো মেনে না থাকে তাহলে এইসব শর্ত দিয়ে লাভ কি? এই অভিমান দেখিয়ে লাভ কি বাংলাদেশের? এই যে হুঁশিয়ারি দিচ্ছিল বাংলাদেশ, তারই বা লাভ কি? আর এতদিন যে দিল্লি থেকে বিমুখ হয়েছিল সেটাই বা কেন? আর ঠিক এই জায়গাতেই কয়েকশো বছরের বাঙালির লোকজ প্রবাদটি যেন দিল্লি ঢাকার আধুনিক কূটনীতির কানে কানে বলে উঠছে, সেই তো মল খসালি, তবে কেন লোক হাসালি। কূটনীতির ভাষায় একে বলা যেতে পারে বাস্তবতার কাছে প্রত্যাবর্তন। আর বাংলা সাধারণ মানুষের ভাষায় তার জন্য এত বড় বিশ্লেষণের দরকার নেই, একটা প্রবাদই যথেষ্ট। আর সেই প্রবাদটা হলো, সেই তো মল বা নথ খসালি, তবে কেন লোক হাসালি। কেমন লাগলো আজকের প্রতিবেদন? ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন।